বাংলা বিজ্ঞানের প্রিয় শিক্ষার্থীরা, আজকে বিদ্রোহী কবিতার টপ এমসিকিউ ক্লাসগুলো নেওয়া হবে। অর্থাৎ ক্লাসটা টপারদের জন্য, অর্থাৎ এমন যাদের একেবারে বিদ্রোহের কোনো বেসিকও ধারণা নাই, তাদের জন্য ক্লাসটা আসলে করা দরকার নেই। যারা মোটামুটি এমসিকিউ আসলে পারবে, কারণ এখানে আমরা দেখাবো যে 99% স্টুডেন্টরা কোন এমসিকিউগুলোতে ভুল করে। এটা গাল গল্প দিয়ে না, বানানো না, একদম অথেন্টিক সোর্স এবং তথ্য নির্ভরভাবে আমরা দেখব কোন এমসিকিউগুলোর মধ্যে স্টুডেন্টরা বেশি ভুল করতেছে, এবং সেইটার ব্যাখ্যায় আমরা ক্লাস আজকে দিয়ে দিব। আজকের এই ক্লাসে তোমাদের সাথে সাথে আমি নিজেও পরীক্ষা দিয়ে দেখব প্রতিটার কিভাবে করে উত্তরটা আসে, সেই জিনিসগুলো জানিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা জি স্যার, এমসিকিউ প্রচুর ভুল হয়, যার জন্য মার্কও কমে যায়। আচ্ছা, এখন মার্কও কমে যায়, কিন্তু তুমি তো নিশ্চয়ই তোমার বইতে এমসিকিউ আছে, তুমি সেগুলো তো চাইলে পড়তে পারো, কিন্তু সেগুলোর মধ্যে তুমি ঘুরে ফিরে সেইগুলোই পড়ো যেগুলো তুমিও পারো, সবাই পারে। কিন্তু আজকের আমাদের এই ক্লাসের মধ্যে আমরা সেইগুলোই করব যেগুলোর মধ্যে সারা বাংলাদেশের মধ্যে বেশিরভাগ স্টুডেন্টরা ভুল করে। এখন এই সারা বাংলাদেশের তথ্য আমাদের কাছে কিভাবে আসে, এইটাই ম্যাজিকটা আজকে দেখবা। ঠিক আছে? আঞ্জুমান মারিয়া, ওয়ালাইকুম আসসালাম। মেহেরিন ইসলাম আছো? আমি ক্লাসটা শুরু করব কি না এই বিষয়ে তোমাদের কমেন্ট করতে হবে। আমি আর 3 মিনিট সময় দিব। 3 মিনিটের মধ্যে এই ভিডিওটাকে শেয়ার করে দিও। হ্যাঁ, আমরা প্রয়োজনে বই থেকে দেখে নিব যে কোনটার উত্তর, সঠিক উত্তরটা কোন জায়গায় আছে এবং বইয়ের কোন লাইন থেকে এই প্রশ্নটা এসেছে, প্রয়োজনে এটা দেখে নিব। তোমরা সঠিক উত্তর করতে থাকবা, ঠিক আছে? প্রবলেম হবে না। হ্যাঁ, বিদ্রোহী কবিতা। ওকে, আমরা সবকিছু ওপেন করে একদম শুরু করে নিলাম। আমরা আছি এখন ই টেস্ট পেপার। দেখো, এটা দারুণ একটা বিষয়। এই যে টেস্ট পেপারের মধ্যে তুমি এরকম দেখতে পাবা সারা দেশের মধ্যে সবচেয়ে পপুলার ফেভারিট, অর্থাৎ এটা মাই ফেভারিট। অর্থাৎ তুমি যদি কোনো জিনিসটাকে কি করে রাখতে চাও, পছন্দসই করে রাখতে চাও। আর একটা পপুলার ফেভারিট। পপুলার ফেভারিট মানে হইতেছে শুধু তুমি না, দেশের যত যত সুনাম ভালো ভালো স্টুডেন্টরা, টপাররা কোনটাকে তারা ফেভারিট স্টুডেন্ট প্রশ্ন করে রেখেছে সেইটা। আর মাই মিস্টেক, এটা তুমি যেগুলো ভুল করবা, তুমি পরীক্ষা দিতে গিয়ে, প্র্যাকটিস করতে গিয়ে, তারপর অনুশীলন করতে গিয়ে, যে কোনো উপায়ে তুমি যেগুলো ভুল করবা সেগুলো এই ফোল্ডারে জমে থাকবে। আর এই পপুলার মিস্টেক সারা দেশের সকল স্টুডেন্ট। দেখো, এখানে প্রায় অনেক কোয়েশ্চেন আছে। এর মধ্যে ধরো আমি বাংলা ফার্স্ট পেপারটা নিতে চাইলাম, গেলাম ফার্স্ট পেপারে। এখন মনে করো পড়াবো বিদ্রোহী, চলে গেলাম বিদ্রোহীতে। এই যে আমাদের প্রশ্ন কিন্তু উপস্থিত আমাদের। এখন এইখানে আমরা দেখতে পাবো এই যে 93% স্টুডেন্ট এই প্রশ্নটা ভুল করে থাকে। এখন বিষয় কিছু প্রশ্ন সহজ। বিদ্রোহী কবিতাটা কে লিখেছে, এই প্রশ্নটা তুমিও পারবা, তোমার বন্ধুও পারবে, দেশব্যাপী সবাই পারবে। কিন্তু যেই প্রশ্নগুলো সবাই ভুল করতেছে সেটা যদি তুমি দেখে শিখে রাখতে পারো, তাহলেই তুমিও সফল হতে পারবা এবং তোমার আত্মবিশ্বাসও বাড়বে। তাহলে চলো, আমরা আজকে এরকম একটা ক্লাসে উপস্থিত হয়েছি। স্যার ওয়েবসাইটে কোর্স অ্যাক্সেস দিয়ে শেষে বাংলা। আচ্ছা, সেকেন্ড পেপারের ওকে, তোমাদের একটু ওয়েবসাইট সম্পর্কে বলি। সেটা আমাদের মানবিজ্ঞান ওয়েবসাইটটা যেহেতু একটু সমস্যা হয়েছে, একটা নতুন একটা ওয়েবসাইট, সেটা বাংলা বিজ্ঞান। ওই ওয়েবসাইটের তোমাদের সবাইকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। তোমরা এখন সবাইকে ওখানে অ্যাক্সেসটা সবাই পেয়ে যাবা। ঠিক আছে? তো এই তো আজকে 7 তারিখ, 8 তারিখ, 10 তারিখের মধ্যে ইনশাল্লাহ তোমরা একদম কোর্সগুলো সব কোর্স এবং পিডিএফ সবকিছু রেডি পাবা। ওকে, নিচের উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্ন উত্তরগুলো দাও। আমার কণ্ঠকে কেউ কোনোদিন থামাতে পারিনি, যেমন পারিনি কেউ কোনো কালে ঠেকাতে অরুণোদয়। চাও বা না চাও, নিঃশব্দেও যদি কান পাতো শুনবে আমারই কণ্ঠস্বর। উদ্দীপকের সাথে বিদ্রোহী কবিতার সাদৃশ্যের কারণ কি? এখন আমি বলি, এই কোয়েশ্চেনটা স্টুডেন্টরা ভুল করার কারণটা কি? কারণটা এই যে কবিতাটা না, এটাই বুঝে নাই। তোমরা অনেকেই প্রশ্নটা বলো, স্যার পরীক্ষার হলে আমাদের এই প্রবলেমগুলো হয়। পরীক্ষা হলে না, বা এমসিকিউ সলভ করতে গিয়ে বিশেষ করে এই যে কোয়েশ্চেনগুলো, কোন কোয়েশ্চেনগুলো কি বলবো, মানে যেইগুলো হইতেছে এরকম কবিতা টাইপের, উদ্দীপক আসলেও পারো না, কবিতা টাইপের এরকম এমসিকিউ আসলেও পারো না, তো সমস্যা হয়। তো কবিতা টাইপের গুলোর মধ্যে আবার এক ধরনের সহজ থাকে, অর্থাৎ উদ্দীপকটা কঠিন কিন্তু প্রশ্নটা কিন্তু সহজ থাকে। তুমি প্রশ্ন দিয়ে তাকাও, উত্তরটা কেউ করেছো? কারো উত্তর দেখতে পাচ্ছি না, দেখি তোমরা কি উত্তর করো। আচ্ছা, আমি বলি এখানে নিজের প্রতি দায়বদ্ধতা। হ্যাঁ, অর্থাৎ কিছু একটা করতে হবে, প্রতিবাদ করতে হবে, সংগ্রাম করতে হবে, এটাকে নিজেকে মনে করবা, কেউ না করুক আমাকেই করতে হবে, নিজের দায়বদ্ধতা। ঠিক আছে। আদর্শ বর্জিত দুঃসাহসিকতা না, দেখো দুঃসাহসিকতা ভালো, খারাপ না, কিন্তু এই আদর্শ বর্জিত তো হইতে পারে না। তুমি মনে কেমন সাহস দেখাইলা, কি কাপড় চোপড় সব খুইলা রাস্তা আটা দিলা, তুমি বলা আমি অনেক সাহসী। তুমি সাহসী এমন কি করলা, কারো বাসায় চুরি করলা, আমি দুঃসাহস। দেখো, আদর্শ বর্জিত দুঃসাহস ভালো না। নিশ্চয় উদ্দীপকে যাই থাকুক, এটা তো হতে পারে না।
এবার আত্মবিশ্বাস, আত্মজাগরণ, হ্যাঁ এইটাও সঠিক। তার মানে আমরা 1 ও 3 নিতে পারি। কি বলো, 1 ও 3 নিতে পারি? তোমরা কেউ কিছু কিসের, আচ্ছা, 1-এর বি বলেছ, হ্যাঁ 1 ও 3। ওকে, মুস্তাইনের উত্তর সঠিক হয়েছে। যাই হোক, তুমি 93% স্টুডেন্টের মধ্যে না, তুমি তাদের থেকে আপারে আসো। যাদের উত্তর সঠিক হয়েছে সবাই কি, সবাই এদের থেকে আপে আসো, ঠিক আছে? আচ্ছা, তারপরের প্রশ্নে আমরা যাই। তারপর হচ্ছে 1-এর বি দিয়েছো, হ্যাঁ ওকে। তাহলে এইভাবে করেই তোমরা উত্তর, আচ্ছা ওইটার উত্তর তো করা হয়নি তাই না? এটার উত্তর কি দিলা, কিছু দেখলাম না তো এটার উত্তর। আচ্ছা, সুমাইয়া কামাল চলে আসছো না? ঠিক আছে, তোমরা যদি এই ধরনের পোস্ট ক্লাসগুলো নিয়মিত করো তাহলে আমার আগ্রহটা জমে থাকলে, এই যে ভুল ক্লিক পড়ে গেছে, যাক আমরা তাহলে উত্তরটা চলে আসছে। 1-এর হচ্ছে 1-3। আচ্ছা, তাও আমি একটু ব্যাখ্যা করে বলে দিচ্ছি। মহাপ্রলয়ের সাথে সম্পর্ক, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। এখন মহাপ্রলয়ের সাথে বলছে কার কার সম্পর্ক আছে? হ্যাঁ, ইস্টাফিলের সিঙ্গার সম্পর্ক আছে, কারণ ইস্টাফিল সিঙ্গা দিয়ে ফুৎকার দিলে পরেই মহাপ্রলয় ঘটা শুরু হবে। তারপর আছে নটরাজের সঙ্গে, আচ্ছা মহাপ্রলয়ের আমি নটরাজ, আচ্ছা হ্যাঁ নটরাজের কথা বলা হয়েছে, নটরাজ নাকি মহাপ্রলয়ের। কিন্তু নৃশংসতার সাথে মহাপ্রলয়ের সম্পর্ক নাই। মহাপ্রলয়ের সময় নৃশংস হবে না, মহাপ্রলয়ের সময় ধ্বংস হবে। নৃশংসতার ধ্বংসের মধ্যে একটা পার্থক্য আছে। ধ্বংস হচ্ছে এটা ভালো হতে পারে, খারাপ হতে পারে, কিন্তু নৃশংস কিন্তু অবশ্যই নেগেটিভ, অর্থাৎ এটাকে খারাপ ভাবে ধ্বংস করা। তাহলে উত্তর 1 এবং 3, 1 ও 3 সঠিক হয়েছে। 2-এর উত্তর গ দিয়েছ, সঠিক আছে। 3 নম্বর, অনিয়ম উশৃঙ্খলতার প্রকাশ বিদ্রোহী কবিতার কোন চরণটিতে প্রকাশ পেয়েছে? অনিয়ম, উশৃঙ্খল, আমি চির দুর্দম, দুর্বিনীত, নৃশংস। এ দ্বারা উশৃঙ্খলতা বুঝায় কিছুটা, তবে পুরোপুরি না। মহাপ্রলয়ের আমি নটরাজ, না, এটা উশৃঙ্খলতা বুঝায় না। আমি দলে যাই যত বান্ধন, এটা কিছুটা হতে পারে। আমি ভরাতরি করি ভরাডুবি, আচ্ছা একটা প্রশ্ন থেকে আরেকটা প্রশ্ন বুঝাই দিই। আমি ভরাতরি করি ভরাডুবি, এইবারের জন্য এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, এটা অনেকে বুঝো না। আমি ভরাতরি করি ভরাডুবি কথাটার মানে কি? অনুধাবন আসলে কি লিখবা? এর মানে হচ্ছে আমি নির্মোহ, আমার মধ্যে কোনো মোহ নাই। আমি দেখতেছি একটা বিশাল বড় বিল্ডিং অবৈধ জায়গায় স্থাপন করা হয়েছে, ভাঙতে মায়া লাগতেছে, নো আমি ভেঙে দিতে রাজি আছি, কারণ আমি ভরা, একদম নৌকা ভরা আছে, আমি ডুবা দিতে কোনো আমার আপত্তি নেই, সমস্যা কি? এই যে এইটা কি বলা হচ্ছে, আমি ভরাতরি করি ভরা ডুবি। এরপর হচ্ছে মহাপ্রলয়ের আমি নটরাজ, আচ্ছা কোনটা বলতেছো তোমরা, উত্তর কি দিছো সেটা একটু দেখে নেই, তোমাদের মতো উত্তরটা আসলে কি হতে পারে। তোমরা দিয়েছো 3-এর ডি, আমি ভরাতরি করে ভরা ডুবি, নো এটা হবে না, এটা হচ্ছে নির্মোহ। কি দিবা? নির্মোহ, অর্থাৎ আমার মধ্যে কোনো মোহ নাই, আমার মধ্যে কোনো মায়া নাই, আমি একদম অন্যায়কে ধূলিসাৎ করে ফেলাইতে পারি, ঠিক আছে? তাহলে এরপরে দিছো কে, 2-এর গ দিয়েছো, আমি দলে যত বন্ধন, হ্যাঁ এটা হতে পারে। আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, কি করে আমি, হ্যাঁ অর্থাৎ সামনে যত শৃঙ্খল উশৃঙ্খল থাকে আমি সবকিছু দলে পাড়িয়ে মারিয়ে চলে যাই। তাহলে এখানে উত্তরটা সঠিক হয়েছে কার? উত্তরটা সঠিক হয়েছে কার দেখলাম, কে দেখলাম, হ্যাঁ আঞ্জুমান মাহিয়ার উত্তর সঠিক হয়েছে, সুমাইয়ের উত্তরও সঠিক হয়েছে। পরের প্রশ্ন, অগ্নিবীণা কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়? অগ্নিবীণা কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়? আচ্ছা, এখানে আমাদের বেশ কিছু প্রশ্ন উত্তর আমরা দিয়ে ফেলি। 1920 সালে লেখক হচ্ছে, সে হচ্ছে ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে ফেরত আসে, সে হাবিলদার হয়ে গেছিল, সে সিপাহী হয়ে গেছিল, বিশ্বযুদ্ধে গিয়েছিল, ফেরত আসে। 21 সালে তিনি হচ্ছেন একটা কবিতা লেখেন, সেই কবিতার নামই হচ্ছে বিদ্রোহী কবিতা। কি দিয়ে লেখছে জানো? লেখক এত গরিব ছিল, কলম পায় নাই, পেন্সিল দিয়ে লেখছে, ঠিক আছে? মাথায় কবিতা এসে পড়ছে, এখন লেখা দরকার, এই লেখা ফেলাইছে। বিদ্রোহী কবিতাটা কি বুঝো তোমরা? বিদ্রোহী কবিতাটা হচ্ছে সেই কবিতাটা যেটা নিয়ে আমরা গর্ব করতে পারি। ব্রিটিশ পৃথিবীর অন্য কোনো ইয়াকে, কবিকে, সাহিত্যিককে কিংবা পুরো সাহিত্যকে তুমি চ্যালেঞ্জ করতে পারো, কি ভাই তোদেরকে একটা কি বিদ্রোহী কবিতা আছে? আমাদের একটা বিদ্রোহী কবিতা আছে। এতটা গৌরবময় কবিতাটা এরকম, কারণ এত ঝংকার, এত উদাহরণ, এত উপমা দিয়ে এরকম বর্ণনা কোনো পৃথিবীর কেউ করতে পারেনি, রিভল্ট কেউ করতে পারেনি। তো যাই হোক, 21 সালে মূলত তিনি কবিতাটা লেখেন, কিন্তু সেটা প্রকাশিত হয়, দেখি উত্তর কি দিছো তোমরা সবাই, উত্তর দিতে পারছো? এটা আমি কিন্তু ক্লু দিলাম। 4-এর ক দিছো, নো 4-এর ক উত্তর হবে না, 4-এর হবে খ, সুমাইয়ার উত্তর সঠিক হয়েছে। এরপর হচ্ছে মুত্তাসিরেরও মনে সঠিক হয়েছে, হ্যাঁ 22 সালে। তার মানে কাব্যগ্রন্থ বিদ্রোহী কবিতা সহ তিনি আরো প্রায় 11টা কবিতা লেখেন। সেই 11টা কবিতা নিয়ে 1922 সালে কি হয়, কি বলে, কবিতার বইটি প্রকাশিত হয়। দেখো আমি তোমাদের যে বইটা লিখেছি সেটা লিখেছি হচ্ছে আবু সাইদ, তোমাদের প্রথম যে বইটা ছিল
এই যে ব্যাকরণ নির্মিতির, এই যে ব্যাকরণ এই নির্মিতির এই বইটা যে লিখেছিলাম সেটা হচ্ছে আবু সাইদ যেদিন গুলি খেয়ে মারা যায় সেই দিন প্রকাশ পায়। তারপরের 23 সাল, তার মানে 23 সাল লিখতে 24 সালে তোমাদের বিপ্লব আর অভ্যুত্থান বইটা পূর্ণাঙ্গ করি, মানে বিপ্লব বইটা কিন্তু 24 সালে লেখি, কিন্তু প্রকাশিত হয় কিন্তু এই যে কি বলে 25 সালে শেষ হয়ে, 25 সাল পুরোটাই লাগে, 26 সালে প্রকাশিত হয়। তো এরকমই যেমন বগ্নিমিনা লেখে 21 সালে, কিন্তু প্রকাশিত হয় হচ্ছে 22 সাল। হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। যাক, দেখছো 66% উত্তর ভুল, মানে স্টুডেন্ট এটাকে ভুলই করে। তো যারা এর মধ্যে 66% মধ্যে কারা আসো আর ইয়ার মধ্যে উপর করা আসো, এটা হচ্ছে তুমি ক্লাস শেষে মাপবা, ঠিক আছে? ওকে, তারপর আবার বলি, যদি তোমরা ই টেস্ট পেপারে এই সুন্দরটা ফিচারটা কিন্তু খুব দারুণ, তোমরা ই টেস্ট পেপারটা ব্যবহার করো এবং ডিসকাউন্ট চাইলে তোমরা যেটা ব্যবহার করবা, হ্যাঁ, বিদ্যান, জাস্ট এটা ডিসকাউন্ট করলে কত জানি নিশ্চয়ই অন্তত এরকম। আরেকটা বিষয়, যারা 27-এর আসো আর 26-এর আসো, একটা সুযোগের কথা বলে রাখি, এটা অনেকে জানো না, ই টেস্ট পেপারে কিন্তু মোটামুটি একটা দাম আছে, যদিও অনেকগুলো টেস্ট পেপার কিনতে গেলে 5-10 হাজার টাকা বা 5-6 হাজার টাকা লাগে, এটা হয়তো তার চেয়ে খুবই কম, চিপ মূল্যে, কিন্তু তারপর একটা মূল্য আছে। কিন্তু তোমার যারা 27-এর যারা আসো, কারণ যারা ই টেস্ট সে তো জানে না তুমি 27 নাকি 26-এর, 26-দের জন্য একটা ব্যাপক মূল্য ছাড়ের একটা অফার চলতেছে তাদের বোধ হয়, তো চলতেছে সেই সুযোগে 27-এর যারা আছো তারাও কি করো, এই সাবস্ক্রিপশনটা কিনে ফেলো, ঠিক আছে? তাহলে তুমি এরকম ভুল দেখে দেখে পড়তে পারবা। আমার কণ্ঠকেও কোনোদিন থামাতে পারিনি, যেমন পারিনি কেউ কোনোদিন ঠেকাতে অরুণ যায়, নিঃশব্দ যদি কান পেতে সাথে, এটা একবার বলছি আমরা, না এটা একবার উদ্দীপকে ছিল, কিন্তু সেখানে ইয়াটা ছিল না, অন্য প্রশ্ন ছিল, এখানে আরেকটা প্রশ্ন, ওখানে ছিল এই বহুপদী, এখানে একটা প্রশ্ন, কোন কবিতা লাইনের সাথে এটা যায় বলো তো? আবার খেয়াল করি, আমার কণ্ঠকে কোনোদিন থামাতে পারিনি, যেমন পারিনি কেউ কোনোদিন ঠেকাতে অরুণোদয় উজ্জ্বল, কিংবা কণ্ঠকে কেউ, আচ্ছা নৈশব্দ যদি কান পেতে শোনো আমার এই কণ্ঠস্বর, আমি বিদ্রোহী সুদ বিশ্ববিদ্যার্থী, না এটা হবে না, বিদ্রোহী বাহী নিখিল অখিল ব্যাপিয়া, এটা এটা হচ্ছে আমি অনেক ছড়িয়ে পড়েছি সেটা বুঝায়, চির বিশ্ব ছাড়ে উঠিয়াছে একা চির উন্নত শির, আপনার সাইডা কই না কাহারে কুর্নিশ, আমাদের বাহিনী কেউ কারণ এই যে এটাই হবে, বিশ্ব ছাড়ায় উঠিয়াছে এক চির উন্নত শির। তোমাদের কাছে কি মনে হয়, একটু কোশ্চেন একটু কনফিউশন লাগতেছে, কিন্তু কোশ্চেনটা তো আসছে, কনফিউশন লাগলেই কি করার। হ্যাঁ, আমার মতো উত্তর হচ্ছে সি, হ্যাঁ, যাক, উত্তর আলহামদুলিল্লাহ সঠিক হয়েছে, উত্তরটা হচ্ছে সি। কেন? আচ্ছা, ব্যাখ্যাটা যদি কেউ না বুঝো, নাম্বার দিয়ে প্রশ্ন করা, 5 লেখার প্রশ্ন চিহ্ন দিবা, আমি আবার একটু বুঝাই দিচ্ছি। উদ্দীপকে বলতেছে আমার কণ্ঠকে কোনোদিন থামাতে পারে নাই, কেউ পারেনি কেউ কোনোদিন আমাকে অরুণোদয় মানে সূর্যোদয়কে ঠেকাইতে, আমার কণ্ঠকে কোনোদিন থামাতে পারেনি, যেমন আচ্ছা নৈশব্দ যদি কান পেতে শোনো আমারই কণ্ঠস্বর শুনবা, যখন চুপচাপ নীরবতা সেখানেও শুনলে আমার কণ্ঠ তোমরা শুনতে পারবা। সেইখানে লেখক বলতে যাচ্ছে যে উত্তরটা হবে এইটাই, কারণ অর্থাৎ আমি যে একা ছুটেছি আমি আর থামবো না, বিশ্ব ছাড়ায় উঠিয়াছি এক উন্নত শির। আচ্ছা, এরপরে আসি পরের প্রশ্নে, ইন্দ্রাণী সুতের হাতে কি ছিল? এই প্রশ্নটা 85% উত্তর হয়ে গেছে না? উত্তর হয়নি মনে, এটা জাস্ট দাগ পড়ছে, উত্তর হয়নি, উত্তর পর্বত না কিছুতেই। তোমাদের কনফিউশন অনেকের লাগবে আমি জানি, তোমাদের কনফিউশনটা লাগতে পারে হচ্ছে শশান্ত হবে না, এটা জানোই, পর্বত হবে না, কারণ কবিতার মধ্যে পর্বতের সাথে যে ইন্দ্রাণী হাতে, আচ্ছা বললে মুক্ত বইলেই ফেলাইতেছি, ইন্দ্রাণী শুদ্ধ কি হবে? 5-এর আচ্ছা ব্যাখ্যা দিয়েছি, এবার 6-এর 5-এর 3 দিচ্ছ, হ্যাঁ এটা উত্তর কি হবে? আচ্ছা, এইটার উত্তরটা তোমাদের আমি একটু কবিতা থেকে দেখাচ্ছি, মুখ দিয়ে বলি, কি বলে, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর হাতে রণতুর্য, ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ভালে সূর্য, কি বলছে? হাতে চাঁদ ভালে সূর্য, অর্থাৎ ইন্দ্রাণী সুতের কি আছে? ইন্দ্রাণী সুতের হাতে হচ্ছে চাঁদ আছে, আর কপালের মধ্যে আছে হচ্ছে সূর্য। এই যে কবিতার মধ্যে যদি তাকাই, এই যে আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ আর ভালে সূর্য, ভাল মানে কি জিনিস? কপাল, অর্থাৎ তার হাতের মধ্যে হচ্ছে চাঁদ আর কপালের মধ্যে ইয়া বড় টিপ দেখো না শাহবাগীরা দেয়, ওইটাকে তুমি সূর্য হিসেবে চিন্তা করে নিতে পারো। তাহলে উত্তরটা কি দিছো? উত্তরটা হচ্ছে হাতে চাঁদ ভালে সূর্য, সময়ের উত্তর সঠিক হয়েছে, তার মানে আমরা চাঁদটাকে সঠিক হিসেবে দেখব।
হ্যাঁ, এরপর উত্তর কিন্তু সবাই করতেছে। আঞ্জুমান মাহিয়া উত্তর করেছো? আচ্ছা ঠিক আছে। কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ কোনটা? কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ, আমি দেখো তার প্রবন্ধ গ্রন্থগুলো ধরো আমি জানি না, আমি কি জানি, আমি জানি হচ্ছে তার কবিতার বইগুলোর নাম, উপন্যাসের নাম। এখন সেই যে উপন্যাসগুলো লিখেছে, উপন্যাসের নায়িকার নাম মনে রাখবো যে কুহেলিকা। কুহেলিকা মৃত্যু ক্ষুধায় কাঁদছে, কি মৃত্যু ক্ষুধায় কাঁদছে। তাহলে কুহেলিকাটা কি হবে? কুহেলিকাটা হবে হচ্ছে উপন্যাস। তার মানে উত্তর এটা হবে না, কাটলাম, কারণ এটা চাইছে প্রবন্ধ গ্রন্থ। বাঁধনহারা এবার হচ্ছে গল্পের বই। ওই যে কুহেলিকা মৃত্যু ক্ষুধায় বাঁধন হারিয়ে ফেলেছে, সুতরাং এটাও উপন্যাস। ঠিক আছে, এটা উপন্যাস, এটাও কাটা। প্রলয় শিখা মনে রাখবা, কাজী নজরুলের যতগুলো কবিতার বই আছে সেই বইটার নাম হয় এটা কোনো ভয়ঙ্কর ভয়ঙ্কর কোনো নাম, হয় এটা প্রেমের অথবা দ্রোহের, এরকমটা হয়। দেখো প্রলয় শিখা এটা আগুন আগুন ব্যাপার না, সুতরাং এটা মনে রাখো এটা কাব্যগ্রন্থ, এটা প্রবন্ধের বই নয়। তাহলে এটাও বাদ গেল। বাকি থাকলো কি? বাকি থাকলো কি? 19 নং লাইন। আচ্ছা, বাকি থাকলো হচ্ছে যুগবাণী। সুতরাং যুগবাণী হচ্ছে তার প্রবন্ধ গ্রন্থ। তোমরা উত্তর এই পর্যন্ত করতে পারো নাই। আচ্ছা, আমি ব্যাখ্যা দিয়ে দিতে ভুল হোক আর সঠিক হোক একটা উত্তর দিয়ে ফেলবা। 11 সি, আচ্ছা 7 সি হয়েছে 8। ভারতীয় পুরাণের কোপন স্বভাব বিশিষ্ট মুনির নাম কি? এখানে একটা বলে রাখি, কোপন মানেই যদি বুঝো না তাহলে তুমি উত্তরটা পারবা না। তোমাদের করতে হবে এক ঢিলে 10 পাখি মারতে হবে, একটা দিয়ে একটা শিখতে হবে। কোপন মানে কি জানো? কোপন মানে হচ্ছে রাগ। ঠিক আছে, সকালবেলা ঘুম থেকে ওঠার সময় ফ্যান বন্ধ করে দিলে আমাদের যেটা হয়, ঠিক আছে, সেটা কি? কোপন স্বভাব বিশিষ্ট। অর্থাৎ ভারতীয় পুরাণে একটা ব্যক্তি আছে, সে কি একটা মুনি, সে নাকি প্রচন্ড রাগে ছিল। ঠিক আছে, আচ্ছা রাগের আরেকটা যে লোকটা রেগে যায় তাকে আমরা কি বলি বলতো? তাকে আমরা বলি না খ্যাপা? এবার তুমি উত্তরটা মিলে গেছে, আমরা কি বলি? খ্যাপা দুর্বাসা। আমি খ্যাপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য। এটার উত্তর 8 দিয়ে দিছো সি। হ্যাঁ, উত্তর হয়ে গেছে সি, উত্তর সি হবে। আমি কারণ খ্যাপা দুর্বাসা অর্থাৎ লেখক বলেছিল এই দুর্বাসাই কি রুশিকা শর্মা। আচ্ছা যাক, নতুন, হ্যাঁ রাগ, যাক এটাও তাহলে জানো, আলহামদুলিল্লাহ। তাহলে কি খ্যাপা দুর্বাসা, ভারতীয় পুরাণের কোপন সবিশিষ্ট মুনির নাম কি? দুর্বাসা। নিক্ষত্রিয় করিব বিশ্ব, এক কথায় কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে? যুদ্ধবাজের অবসান, এটা না উত্তর? হ্যাঁ, যুদ্ধবাজের অবসান মানে নিক্ষত্রিয় করে বিশ্বটাকে নিক্ষত্রিয় করে ফেলবো। নিক্ষত্রিয় করে মানে যেন কি? নিক্ষত্রিয় কারা? নিক্ষত্রিয় হইতেছে যারা খালি যুদ্ধ করে, কারণ ক্ষত্রিয় হইতেছে যোদ্ধা। নিক্ষত্রিয় মানে হচ্ছে আমি পৃথিবীতে কোনো যুদ্ধ রাখবো না, কোনো মারামারি গ্যাঞ্জাম আমি পৃথিবীতে রাখতে চাই না। তাহলে এর কোন মনোভাব প্রকাশ পেয়েছে? যুদ্ধবাজের অবসান, এটা হবে। অত্যাচারীর বিনাশ, এটাও তো হয়। যুদ্ধ নয় শান্তি, আরে ভাই এটাও তো হয়। দুঃশাসনের পরিসমাপ্তি, এইটাও তো হয়। তা উত্তর দিয়ে সবগুলো হয়। স্টুডেন্ট ভুল করবে না কেন? দেখো 91% এটা ভুল করছে, এটা সর্বনাশ একটা বিষয়। ঠিক আছে, আমিও কনফিউশন হয়ে গেলাম, এটা তাহলে উত্তর কি হইতে পারে? আচ্ছা, 9 খ, 9 খ দিতেছ। 9 অত্যাচারের বিনাশ, জানি না। আমি যদি উত্তর করতাম, উত্তর দিলে এটা দিতাম যুদ্ধবাজের অবসান, কারণ নিক্ষত্রিয় করিও বিশ্ব, এই ক্ষত্রিয়র সাথে এই শব্দটা একদম স্পষ্টভাবে যায়। বাকিগুলো আচার ইঙ্গিতে এটাও যায়, যুদ্ধ নয় শান্তি এটাও যায়, কারণ ক্ষত্রিয় মানেই হচ্ছে যোদ্ধা, অর্থাৎ পৃথিবীতে যুদ্ধের অবসান। তাহলে এখন কোনটা দিব? আচ্ছা আমি এ আর বির মধ্যে যে কোনো একটা দিব। তোমাদের সুমাইয়া দিছে কোনটা? সুমাইয়া দিছো হচ্ছে 9 খ দিছো না? আমার লাগে তুমি কিছুতেই মিললো না। আচ্ছা দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম বললে আমি যুদ্ধবাজের অবসান না যুদ্ধ নয় শান্তি। আচ্ছা আমি এটা একটু দিই, এটা একটু দিই দেখি। সি, তাহলে এক হয়ে গেছে। যাক, তার মানে পারার পরেও বুঝতেছি, বুঝার পরে দেখছি একটা কনফিউশন হইলাম যে না, যেহেতু এটা আছে এটা হইতে পারে। ওই হইতে হইতে করতে গিয়ে দেখো পারাটাতে ভুল করে দিয়ে কি হয়ে গেল। তা বুঝি তোমাদেরও পরীক্ষা এরকম হয়, তাই না? আচ্ছা ওকে, তাহলে কি হবে? যুদ্ধবাজের অবসান কিভাবে বুঝলাম? এই যে শব্দ অর্থ তুমি যত বেশি পোক্ত বা পাকা হবা, তত বেশি তুমি কি করবা? ভুল থেকেও মুক্তি পাবা। কিন্তু আমার তো মুক্তি হইল না, পারার পরও মুক্তি হয়নি। এরপরে আসে কি? 9 বি দিছো না? 9 বি হয়নি। বিদ্রোহী কবিতায়
অকাল বৈশাখী ঝড়ের সঙ্গে তুলনা করা হয়েছে কিসের? বিদ্রোহী কবিতায় অকাল বৈশাখী ঝড়ের সঙ্গে তুলনা করা হয়েছে কিসে? এমডি মাহফুজ। আচ্ছা ঠিক আছে, মাহফুজ আসো। 8 সি। বিদ্রোহী কবিতায় অকাল, আচ্ছা এখানে এটা কিছু হয়নি। কবিতায় অকাল বৈশাখী ঝড়ের সঙ্গে তুলনা করা হয়েছে, হ্যাঁ আমি এলো কেশে ঝড় অকাল বৈশাখীর। বৈশাখী কেন এলো কেশে ঝড় বলছে জানো? তুমি মনে করো দেশ গ্রামে দেখো যে গাছগুলো থাকে, সেই গাছগুলো মনে করো বিশেষ করে সুপারি গাছগুলো এমন ভাবে দোলাদুলি করে, মনে হচ্ছে ধরো কোনো মেয়ের মাথায় যে চুলগুলো যদি ঝড়ের বাতাস উড়াউড়ি করে কেমন দেখা যাবে, ঠিক পৃথিবীটাকে এমন কল্পনা করেছে যে ওর বৈশাখী ঝড়ের কারণে গাছগুলো এমন ভাবে এলে দুলে দিচ্ছে, মনে হয় যে চুলগুলো এলো কেশে ঝড় অকাল বৈশাখীর। এটা সহজ ছিল, কিন্তু এটা সহজ থাকলেও আমাদের প্রশ্ন হইতেছে 75% স্টুডেন্ট কেন এটাকে ভুল করবে। আচ্ছা তারপরে আসো, হল নামক কষ্টের সাথে সম্পর্ক কার? হল নামক কষ্টের সঙ্গে সম্পর্ক বেশি তো মনে হয় পরীক্ষা হলে। হ্যাঁ দেখছো অবস্থা তোমার, আমারই হয়, তোমাদের কি হবে? কি ক্লাস? এমডি মঞ্জু মিয়া। এটা হইতেছে সেই বাংলাদেশের মধ্যে সবচেয়ে ব্যতিক্রম ক্লাস, সেই ক্লাস যেখানে আমরা শুধুমাত্র সমগ্র দেশব্যাপী যে স্টুডেন্টগুলো যে এমসিকিউগুলোর মধ্যে ভুল করে আমরা শুধু সেই এমসিকিউগুলো এখানে ব্যাখ্যা সহ সলভ করে দিচ্ছি। তো শুধু এইটা ক্লাস হবে নিয়মিতই, শনিবার দিন হবে একটা গদ্যের ক্লাস, রবিবার দিন হবে হচ্ছে কবিতার ক্লাস। আজকে রবিবার, এই জন্য বিদ্রোহী কবিতার ক্লাসটি হচ্ছে, আগামীকালকে একটা ব্যাকরণের উপরে ক্লাস হবে, আর মঙ্গলবার দিন হয় নির্মিতের উপর একটি ক্লাস। রুশিকা শর্মা, আব্দুল আহাদ, এমনি মাহফুজ। হ্যাঁ 11 হল হল নামের অস্ত্রের সাথে সম্পর্ক কার? আমি হল বলরামের স্কন্দে। দেখো কি বলছে, সে হচ্ছে হল কার কাঁধের উপর? বলরামের, অর্থাৎ বলরাম কাঁধের মধ্যে একটা হল নিয়ে থাকতো, হল মানে হচ্ছে লাঙ্গল, ঠিক আছে, জাতীয় পার্টি। তাহলে হল বলরাম স্কন্দে। আচ্ছা এটা তোমরা কি দিছো? তোমাদের উত্তর তো দেখি নাই, উত্তর দিছো হচ্ছে বি। স্যার নাটকে অনেক প্রবলেম আবার। আচ্ছা নাটকের ক্লাসটা হবে কবে? আমাদের রুটিন দেখো সুমাইয়া, বোধ হয় আমাদের যে রুটিন দেখছো না, যদি এরকম একটা ইয়া দিতে পারো যে স্যার আমার সাথে অন্তত নাটকের নিয়ে আরো 5-10 জন ক্লাস করবে বা যতজন ক্লাস করবে, তাহলে হচ্ছে আমাদের রুটিনের বাইরেও আমি এক্সট্রা করে ক্লাস নিব, আর এছাড়া রুটিন অনুযায়ী ক্লাস চলতে থাকবে। আর যারা আমার রুটিন দেখো না তারা আমাদের হচ্ছে পেজের একদম পিন পোস্টেই একটা রুটিন আপলোড করে দেওয়া আছে, সেটা দেখে নিতে পারো। বিদ্রোহী কবিতায় ধ্বংসের প্রতীক হিসাবে যে নামগুলো এসেছে, কোন নামগুলো ধ্বংসের প্রতীক? শ্যাম অরফিয়াস না, শ্যামের ধ্বংস না। হ্যাঁ এই যে বিশ্বামিত্র, আমি খেপা, দুর্বাসা, আমি নটরাজ, ঠিক আছে, আমি মহাপ্রলয়ের আমি নটরাজ, এই দুজন তাহলে ধ্বংসের কথা আসছে। এখন পরশুরাম কি ধ্বংসের কথা আসছে? পরশুরাম ধ্বংসের কথা নাও আসতে পারে, কিন্তু তুমি বুঝো বা মনে রাখো নাই, ভালো তুমি তো এই দুটো মনে রাখতে পারছো, বাস তোমার কিন্তু উত্তর সঠিক হয়ে গেছে, তুমি 1 আর 2। আর শ্যাম আর অরফিয়াস, শ্যাম আর অরফিয়াস কিন্তু ধ্বংস না, শ্যাম আর অরফিয়াস হচ্ছে প্রেম। তাহলে উত্তর 2 ও 3, এখানে তো 1 ও 3 দেওয়া আছে, 1 ও 3 তাহলে হবে না। আমি তাহলে যদি নাই তাহলে আমি শুধু উত্তর 2 নিব, বিশ্বামিত্র আর দুর্বাসাকে নিব, ঠিক আছে, কারণ এখানে নটরাজ ধ্বংসের প্রতীক হইলেও পরশুরাম কিন্তু ধ্বংসের প্রতীক না। তাহলে অপশন অনুযায়ী কিন্তু আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করলাম, 2 উত্তর দেখি 2, 2 না 3 কেন? বিশ্বামিত্র, দুর্বাসা, আমি খেপা, দুর্বাসা, আমি পরশুরাম, কবিতা ধ্বংসের প্রতীক হিসেবে যে নামগুলো এসেছে। আচ্ছা আমরা এই অংশটুকু একটু ক্লিয়ার করা যায়, আমরা চলো আমরা কবিতার মধ্যে যাই। আমাদের নোট থেকে দেখো, এই যে একমাত্র বিপ্লব বইয়ের মধ্যে আমরা এই যে এইভাবে করে প্রথমেই শব্দার্থগুলো দেওয়া আছে, এবং শব্দার্থের পাশে এরকম ভিজুয়াল বা চিত্র সহ আছে। তারপরে আছে হচ্ছে এই কি বলে, এইটার পাশে হচ্ছে কি পাশে ব্যাখ্যা আছে। তো আমরা চলো চাই খেপা দুর্বাসার কথা চিন্তা করি, কোথায় কোথায় আছে। এই যে আমি খেপা দুর্বাসা, বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব। আচ্ছা ঠিক আছে, তার দুর্বাসা বিশ্বামিত্রটা তেমন একটা ধ্বংসাত্মক নয়। তাহলে মহাপ্রলয়ের আমি নটরাজ, এটা তো আমরা জানি ধ্বংসের, এখানে বলার কিছু নাই। আমরা ইয়াতে যাই, কি বলে, পরশুরামের কথা চিন্তা করি। পরশুরামের কথা কি আছে? আমি পরশুরামের কঠোর কুঠার, এই যে পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব। তাহলে পরশুরামের কথাও
ধ্বংসাত্মকের কথা হয়তো নাই, কিন্তু যাই হোক উত্তর 3 যদি বলা থাকে তাহলে উত্তর 3ই হবে। আমরা শুধু ব্যাখ্যা সহ দেখে নিলাম। পরের প্রশ্ন আমরা চলে যাই। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুর্য। আচ্ছা, নাটকের উক্তি মনে থাকে না, সুমাইয়া ইয়া দেখো আমাদের যে সিরাজউদ্দৌলা নাটক আছে সেই নাটকের মধ্যে যে নোটটা আছে সেই নোটটার মধ্যে দেখো যে আমরা কিন্তু উল্লেখ করে দিয়েছি কোন উক্তিটা কে বলেছে। আর একটা হইতেছে তুমি যদি চরিত্রটাকে ধারণ করতে পারো তোমার মনে থাকবে কথাটা কে বলতে পারে। ধরো সিরাজউদ্দৌলা কথাগুলো একটু বিশ্বাসঘাতক, তারপর হচ্ছে লর্ড ক্লাইভের কথাগুলো হচ্ছে খুব রিয়ালিস্টিক, সিরাজউদ্দৌলার কথার মধ্যে একটু দেশপ্রেম, এই ধরনের উক্তিগুলো দেখলে মোটামুটি বুঝে ফেলা যায়। তারপর আসো মম বাঁশুরির তানে পাশুরি, আমি শ্যামলিমা ছায়া ছবি, আমি ওরফিয়াসের বাঁশুরি। এখন বলো এটার মধ্যে কোনটার মধ্যে প্রেম আছে? প্রেম আছে কোনটার মধ্যে? হ্যাঁ, তাহলে মম বাঁশুরির তানে পাশুরি, আমি শ্যামলিমা ছায়া ছবি, আমি ওরফিয়াসের বাঁশুরি, এর মধ্যে প্রেম আছে। প্রথমে আসি আমি বাঁশুরির তানে পাশুরি, এখানে কিছুটা প্রেম আছে। পাশুরি মানে কি জানো? বিস্মৃতি ঘটা, স্মৃতিশক্তি হারায় ফেলা। যেমন বাঁশি সুর শুনেছে সে মনে করো অতীতের সব স্মৃতি হারায় গেছে, ভুলে গেছে। তারপরে আছে হচ্ছে আমি শ্যামলিমা ছায়া ছবি, এখানের মধ্যে কোনো প্রেম নাই। এটা যার সাথে স্নিগ্ধতা আছে, একটা নরম নরম ভাব আছে, সফটনেস আছে, কিন্তু এটার মধ্যে হচ্ছে কোনো প্রেম নাই। আমি ওরফিয়াসের বাঁশুরি, হ্যাঁ এর মধ্যে প্রেম আছে, কারণ ওরফিয়াস তার গার্লফ্রেন্ডের জন্য একটা বাঁশি বাজিয়েছিল, না সরি, ওরফিয়াস ছিল কোন এক দেবতার ছেলে, আর এমন একটা ক্ষমতা ছিল ও বাঁশি বাজায়া সব মরারে জান্দা করে ফেলাইতে পারতো, কিন্তু দুর্ভাগ্যবশত ওর যে প্রেমিকা ওটারে বাঁচাতে পারে নাই। তাহলে চিন্তা করো এতগুলো বাঁচায় কি হবে, যেটা বাঁচান দরকার সেটারও বাঁচাতে পারে নাই। তাহলে উত্তর হচ্ছে 1 এবং 3, সুতরাং 2 উত্তরটা কি ক্রস বা কাটা। তাহলে উত্তর হবে 1 ও 3। উত্তর কি হবে? উত্তর হবে 1 ও 3। ক্লিয়ার? আচ্ছা, তোমরা কি দিছো? 12 সি দিছো, বি দিছে কে দেখি? 13 বি দিছে সুমাইয়া। উত্তর সুমাইয়া দিছে 1 4 সবগুলা। তার মানে এইটা কেউই পারো নাই। 13 উত্তরটা কেউ পারছো? হাত তুলো তো। 13 বি কেউ দেও না। হ্যাঁ, আঞ্জুমান মাহিয়া দিয়েছো 13 বি। আচ্ছা, সঠিক হয়েছে। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতের রণতুর্য, চরণটিতে প্রকাশ পেয়েছে প্রেম ও দ্রোহ। এই প্রশ্নটা কিভাবে স্টুডেন্টরা ভুল করে? 77% স্টুডেন্ট ভুল করছে। কিভাবে সম্ভব? কারণ এই প্রশ্নটা হচ্ছে বিদ্রোহী কবিতার সবচেয়ে কমন শব্দ, সবচেয়ে কমন কোশ্চেন। এটাকে তোমার পারতেই হবে। এটা না পারা মানে এটা হচ্ছে সেই ভাতৃপ দিয়ে যদি না পারে তাহলে বিদ্রোহী কবিতা পড়েই নেই, এরকম একটা অবস্থা। আমার এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতের রণতুর্য প্রকাশ পেয়েছে কি প্রেম ও দ্রোহ। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার সুত হিসেবে পরিচয় দিয়েছেন? আমি ইন্দ্রাণী সুত, হাতে চাঁদ ভালে সূর্য। তারপরে কি? এমডি মাহফুজ 13 বি। 15 বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার সুত হিসেবে উল্লেখ করেছেন? আমি ইন্দ্রাণী সুদ, হাতে চাঁদ ভালে সূর্য। ইন্দ্রাণী এটা সৎ ছিল, এটা খুব বেশি আলোচনা করলাম না। 75% ভুল করে। শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির, চরণটিতে মূলত কি প্রকাশ পেয়েছে? চরণ দুঃসাহস, এটা তো হতে পারে না। প্রবল অহংকার, বিপুল প্রত্যাশা। এটা কনফিউশন হওয়ার মতন, অনেকে কনফিউশন হবা, দেখি কি কনফিউশন না হয়। তবে সূক্ষ্ম ক্লু এখানে আছে, চাইলেই ভুল করার সুযোগ নাই, চাইলে সঠিক করা যেতে পারে। 16 উত্তর 79-90% ভুল। আচ্ছা, আমি উত্তর বলে দিব। আমি যদি বলে দেই এটা হবে তীব্র আত্মবিশ্বাস। অর্থাৎ লেখক এখানে বলতেছে আমার শির নেহারি, আমারই মাথা এত উন্নত যে ওই হিমালয়ের চূড়া থেকেও আমার মাথাটা অনেক আরো কি উঁচুতে থাকে। তাহলে শির নেহারে আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির, তীব্র আত্মবিশ্বাস। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার শিষ্য বলে পরিচয় দিয়েছে? আমি এটাও সহজ, আমি বিশ্বামিত্র শিষ্য। কবি কার শিষ্য বলেছেন? তিনি বলেছেন তিনি হচ্ছেন বিশ্বামিত্র শিষ্য। আচ্ছা, আমরা ক্লাস করব হচ্ছে 10টা পর্যন্ত। 10টা পর্যন্ত যতগুলো হয় সেই কটাই আমরা উত্তর করব। যে 10টার পরেও তোমাদের সংখ্যা এখন যা আছে তার থেকে যদি বাড়ে তাহলে 10টার পরে কন্টিনিউ করবো, না হলে 10টার পরে কন্টিনিউ করতে যাচ্ছি না। হ্যাঁ, 17 কোর্স 18 সব বিশ্বামিত্র শিষ্য। আচ্ছা যাক, এটা তো সহজ ছিল, পারছোই। কুর্নিশ শব্দের অর্থ কি? আমি
অভিভাবক, কুর্নিশ মানেও সহজ, অভিবাদন জানা। কুর্নিশ তোমার জিনিসটা বুঝিয়ে দিই, দেখবা রাজারা প্রবেশ করলে পরে এই আমত্তরা তার হালকা একটু মাথাটা একটু নিচা করে এরকম করে অভিবাদন জানায়, এইটার নামই হচ্ছে কুর্নিশ। আমি আপনারা ছাড়া করি না কারোর কুর্নিশ, অর্থাৎ আমি নিজেকে ছাড়া কারো কাছে মাথাটাকে নতই করি না, এর মানে হচ্ছে এটা এসেছে। এরপর আসি, কবি সব ভেঙে চুরমার করেন কেন? কবি সব ভেঙে, আমি আমি ভেঙে করি সব চুরমার, আমি আমি ভেঙে করি সব চুরমার। আচ্ছা, এই এই কবিতাটার এখানে উত্তরটা আমি বলে দিচ্ছি, কিন্তু আমরা তাহলে 19-এর খ, কবি সব ভেঙে চুরমার করেন কেন? 19-এর খ দিছো, হ্যাঁ, নতুনের আহ্বানে। অর্থাৎ তিনি একটা জানে যেটা ভাইঙ্গা চুরমার করলে থেকে নতুন কিছু সামনে আসবে, পুরাতনটা তো আসবে না, তো সুতরাং তিনি নতুনের আহ্বানে পুরাতনটাকে ভেঙে চুরমার করতে চায়। বিদ্রোহী কবিতায় বিদ্রোহী কবিতা তাহলে প্রণবনাথ বধ বলতে কি বোঝানো হয়েছে? 19-এর এ। আচ্ছা, প্রণবনাথ বলতে কি বোঝানো হয়েছে? প্রণবনাথ চিনো কেন? নাদ মানে হচ্ছে আওয়াজ, নাদ মানে হচ্ছে শব্দ, আর প্রণব হইতেছে ওঙ্কার ধ্বনি। হিন্দুরা দেখবে এরকম একটা জিনিস আছে যেটাকে ওরা ধ্বনি দেয়, ওম করে একটা আওয়াজ করে, বুম করে শব্দ হয়, বা ওম একটা গম্ভীর একটা শব্দ হয়, সেটাকে বলা হচ্ছে ওঙ্কার ধ্বনি। অর্থাৎ প্রণবনাথ বলতে এই ওঙ্কার ধ্বনিকে বোঝানো হয়েছে। তাহলে কোনটাকে বোঝানো হয়েছে প্রণবনাথ বলতে? এই ওঙ্কার ধ্বনি। 20-এর উত্তর ক দিয়েছে, উত্তর সঠিক হয়েছে। কে দিছ ক? 20-এর আঞ্জুমান মাহিয়া সবার আগে উত্তর দিচ্ছ, সময়ের উত্তর সবার আগে দিয়েছ। আচ্ছা, 20-এর উত্তর ক হয়েছে। তারপর আসো, জাগরে কিষান সপ্ত গেছে কিসের আর ভয়। উদ্দীপকটিতে বিদ্রোহী কবিতার যে ভাব ফুটে উঠেছে, জাগরে কিষান সপ্ত গেছে কিসের আর ভয়, এতে প্রকাশ পেয়েছে হচ্ছে, আমি যদি বলি প্রতিবাদও হতে পারে, তবে প্রতিরোধটাই বেশি হতে পারে। হ্যাঁ, কারণ আরে কিষান তোমার তো সব গেছে, তোমার আর ভয় কিসের? ও, এটা বিদ্রোহ হতে পারে। হ্যাঁ, তাও পুরোপুরি বিদ্রোহটা পুরোপুরি হয় না। বিদ্রোহ মানে কি বুঝো? বিদ্রোহ মানে হচ্ছে আইনকে অমান্য করা, যে তুমি কি আইন বানাইছো, আরে তুমি আইন দিয়ে তোমার শোষণ করো, মানলাম না তোমার আইন। বিদ্রোহী কবিতার মানে হচ্ছে এইটা, যে ঠিক আছে। তাহলে জাগরে কিষান সপ্ত গেছে কিসের আর, উদ্দীপকটিতে বিদ্রোহী কবিতা কি প্রকাশ পেয়েছে? প্রকাশ পেয়েছে হচ্ছে, ঠিক আছে। তাহলে জাগরে কিষান সপ্ত গেছে কিসের উদ্দীপকটা বিদ্রোহী কবিতার কোনটা প্রকাশ পেয়েছে? প্রকাশ পেয়েছে হচ্ছে, আমি যদি বলি বিদ্রোহী কবিতা, তো সেই জন্য বিদ্রোহী হতে পারে, তো আমার মনে হয় প্রতিরোধ। তারপর যাই হোক, কবিতা অনুযায়ী এটাকে দাগ দিই, সিলেক্ট করি। আচ্ছা যাক, বিদ্রোহ। হ্যাঁ, বিদ্রোহ মানে হইতেছে যে আমি আর কি মানি না, তোমার নিয়ম কারণ রুলস আমি আর মানলাম না, আমি কি করলাম? বিদ্রোহ ঘোষণা করলাম। এটাই হয়েছে সে দ্রোহের আগুন, বিদ্রোহ। এরপর উদ্দীপকটি পরে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও। ভাঙা ঘর ফাঁকা ভিটেতে জমিছে নির্জনতার কালো, হে মহামানব। এখানে শুকনো পাতায় আগুন জ্বলে, তাহলে উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ পংক্তি কোনটা? এটার সাথে সাদৃশ্যপূর্ণ পংক্তি হচ্ছে, যদি বলি আমি মাইনাকে কোনো আইন, বলবীর উন্নতম শির অন্য মন উদাসীর, এটা হবে না, ডি হবে না, কারণ উম্মন মন উদাসীর মানে হচ্ছে আমার মনটা হইতেছে উদাসীদের মনের মতন, এটাও না। বাবা এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, এটা নির্জনতা কালো হে মহামানব এখনো শুকনো পাতা আগুন জ্বলে, আই মাইনাকে কোনো আইন, এটা তো কোনোটাই মিলে না। আচ্ছা যাক, নাম যেটা নাম মিলবে সেটা দিয়ে দিবা, এটা দিই। আচ্ছা হয়েছেই। বলবীর উন্নত মামশির, অর্থাৎ বীরের শীত সবসময় মাথা উন্নত করে থাকবে, এই জন্য সে হে মহামানব শুকনো পাতা আগুন জ্বলে, এমন কিছুই। ঠিক আছে, কোনো বেশি খুব বেশি রিলেভেন্স এখানে নাই, কিন্তু একটা তো কিছু দিতে হবে। এই প্রশ্নটা তো বানানো না, কোনো না কোনো বোর্ডে আসছে, কোনো না কোনো শিক্ষক এই প্রশ্নটা বানাইছে, কোনো না কোনো বোর্ডের স্টুডেন্টরা এটা নিয়ে কি হয়েছে, ঝামেলায় পড়ছে, তো পড়তে, হ্যাঁ 80%ই ভুল করছে। চির উন্নত মামশির কথাটি কিসের পরিচায়ক? হিমালয়ের মতো দৃঢ়তার, আত্মদণ্ড প্রকাশের, আত্মদণ্ড হবে, আত্মদম্ভ হবে, মাথা উঁচু করে থাকার, কি হবে? 22-এর দিছো, গ দিয়েছিলা, সঠিক ছিল। এবার হচ্ছে 23-এর দাও। চিরুন্নত মামশির, মাথা উঁচু করে থাকার, ওই তো মূলত অন্যের সামনে মাথা নত না করার, আমি কই না কাহারে কুর্নিশ, তাইলে এটা উত্তর এটা হইতো, তাহলে ডি হবে না। আত্মদম্ভ প্রকাশের, এটা তো হয় বলবীর চিরুন্নতম, সেটাও হয়। হিমালয়ের মতো দৃঢ়তা, শির নেহারি আমার ওই নত শির ওই শিখর হিমাদি, তাইলে এটা হইতো। তাহলে আমি এই দুইটার মধ্যে যে কোনো একটা নিব। দুইটার মধ্যে কোনটা বেশি নেওয়া যায়? চিরুন্নতম শির, এটা আমি যদি বলি সিটাকে বেশি দেওয়া যাচ্ছে, সি। তোমরা কিছু দিছো? তোমরা দিছো হচ্ছে ডি দিছে। কি ব্যাপার, সুমায়া কি উত্তর জানে নাকি?
হ্যাঁ, যা দিতেছে সেটাই দিয়ে সঠিক হইতেছে। ন্যূনতম মসির, অন্যের সাথে মাথা নত না করা। আচ্ছা যাক, তাহলে 23-এরও সি দিচ্ছ, সুমাইয়াও দিচ্ছ সি। আচ্ছা এখন আমরা দেখি যে আমারটাই সঠিক নাকি আসলে এখানে এটাই সঠিক। অন্যের সামনে মাথা নত না করা, চির উন্নতম মসির, মাথা উঁচু করে থাকার। আসলে শুধু মাথা উঁচু করে থাকা না, আমি সি বলবো, যদিও এখানে ডি আসছে, যাই আসুক না কেন আমি সি বলবো। যদি পরীক্ষা এখনো প্রশ্ন চলে আসে আমি সি দিব। আচ্ছা এই এখানকার এই সব বিষয়টা কথা বলে রাখি যে এই ক্ষেত্রে আসলে কি করণীয়। দেখো সঠিক উত্তর যে কোনটা, তোমার পরীক্ষা কি আসবে, বলা স্যার যদি এটাই পরীক্ষা আসে তাহলে আমরা কি দিব, এমনটাই পরীক্ষা আসলে কি দিব, এগুলো এই উত্তরটা কেউ জানে না, কারো পক্ষে জানা সম্ভব না। কারণ প্রশ্ন যে বানিয়েছে সে যেটাকে সঠিক উত্তর মনে করেছে, তোমার উত্তর অনুযায়ী পরীক্ষা নাম্বার তারা সেটাই পেয়ে যাবে। এখন তুমি বলবা স্যার আমি অনেক পড়ছি, এখন আমারটা ভুল হইলে আমি পারবো, আরেকটা স্টুডেন্ট পড়ে নাই, তারপরেও তো ওর যেটা হয়েছে ভাগ্যক্রমে ওটা পেয়ে গেল, এটা তো ভাগ্যের খেলা হয়ে গেল। দেখো ভাগ্যের খেলা কোনোদিনও কোনো ভাগ্যের খেলা হয় না। যে চান্স পায় দেখবে ওরা সবাই মেধাবী থাকে, যে হচ্ছে ভালো রেজাল্ট করে। এখানে 1 আর 2 19 আর 20 হয়, অর্থাৎ টোটাল কাউন্টে তুমি ভালো, সেই ভালোর মূল্যায়ন তুমি পাবা। তুমি যে খারাপ, ও একটাতে ভাগ্য হতে একটা কপাল লেগে গেছে, কিন্তু বাকিও খারাপ করবেই। ঠিক আছে, তো এখানে শুধু লাভ পায় হচ্ছে বেনিফিট অফ ডাউট, অর্থাৎ স্টুডেন্ট ভালো কিন্তু প্রিপারেশন খারাপ নিছে, এরা যারা আছে এদের কিছু বেনিফিট অফ ডাউট পেয়ে যায়। তো যাই হোক, এইগুলো আসলে কোনো নির্দিষ্ট কিছু না, কারণ বোর্ড থেকে তো বলে দেয় নাই যে এটাই সঠিক এটাই সঠিক, এমন তো কিছু বলে দেয় নাই। তোমার ব্যাখ্যায় তোমার যুক্তিতে পরীক্ষা হলে তোমার যেটা মনে হবে তুমি সেটাকে দাগাবা। আমরা শুধু আলোচনা করতেছি, আমরা শুধু ক্লাস নিচ্ছি এই থিমগুলোই তোমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য, যে তোমরা যাতে বুঝতে পারো কিভাবে করে সঠিক উত্তরগুলো বুঝতে হয়। প্রশ্ন কি সারপ্রাইজ হচ্ছে হতে পারে। ও আচ্ছা, তোমার কাছে লাগছে না। ওকে, এবার আসো। বিদ্রোহী কবিতায় কবি কার বুকের ক্রন্দন শ্বাস, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, আমি হা হুতাশ, আমি হুতাশীর। কবি নিজেকে বলছে সে হচ্ছে বিধবা, একদম বিধবার যখন স্বামী মারা যায় তার ভিতরকার একটা হাহাকার, একটা কষ্ট, একটা তীব্র যন্ত্রণা থাকে, সেই যন্ত্রণার হাহাকারের কথা বলছে যে আমি বিধবার বুকের কি, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস। ঠিক আছে, খুব কান্না এবং কষ্ট হচ্ছে আমি কি, সেই বিধবার বুকের। এরপর দেখো, ক্ষত্রিয় কুলে জন্ম নিয়েও তপস্যা গুণে ব্রাহ্মণত্ব লাভ করে কে, কে যে জন্ম নিচ্ছে হচ্ছে ক্ষত্রিয় কুলে, অর্থাৎ সে হচ্ছে ক্ষত্রিয়। মানে হিন্দুদের 4টা শ্রেণী আছে, প্রথম হচ্ছে ব্রাহ্মণ, তারপর হচ্ছে হলো ক্ষত্রিয়, এরপর আছে হচ্ছে বৈশ্য, এরপর আছে হচ্ছে শূদ্র। এখন নিয়ম হচ্ছে যে যে বংশে, যেমন শূদ্রকে যদি জন্ম নেয় সে কোনোদিন উপরে উঠতে পারবে না, অর্থাৎ যে যেখানে জন্ম নিবে সে সেটাই থাকবে, সে অন্য কিছু লাভ করতে পারবে না। কিন্তু কে জানি ক্ষত্রিয় ছিল, কিন্তু সে তপস্যা করতে 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 সে ব্রাহ্মণত্ব লাভ করছিল। এইটাই বুঝাইতে চাই যে তুমি তপস্যা করলে তুমি অনেক কিছুই পাইতে পারো। অর্থাৎ এটা কে ছিল, আমি এটা কে, তাইলে এটা দুর্বাসা, খ্যাপা, আমি খ্যাপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, এই যে তাহলে এটা বিশ্বামিত্র হবে। অর্থাৎ বিশ্বামিত্র কে, সে হচ্ছে বিশ্বের মিত্র, বিশ্বের বন্ধু। কেন, এই জন্যই সে বন্ধু। সে কি করতে পেরেছিল, এমন সাধনা করেছে, সাধনা করে কি করেছিল, আচ্ছা অনেক বিষয়ে কিছুদিন লাভ করেছিল। তিনি এই যে ব্রাহ্মণত্ব লাভ করেছিল। আমরা একটা নোটের মধ্যে যদি দেখি বিশ্বামিত্রের ছবিটা, বিশ্বামিত্রের মধ্যে একটা স্নিগ্ধ একটা ভাব আছে। আমরা যদি দেখি বিশ্বামিত্রের ছবি, না এ হইতেছে খ্যাপা দুর্বাসা, আর ইনি হচ্ছেন কি বিশ্বামিত্র। ঠিক আছে, সে তপস্যা করতে করতে, লেখালেখি করতে করতে তপস্যায় কি কি না মেলে, তো তার মিছে কি ব্রাহ্মণত্ব। মাহফুজ আসো সুফিয়ান ব্যাপারী 25-এর ইয়ে করেছো। যাক, যারা ক্লাস করতেছে তারা নিয়মিত ক্লাস করো। আচ্ছা 10টা তো বেজে গেছে, ক্লাসটা কি শেষ করে দিব কিনা এখানে। আচ্ছা ক্লাস আমি এখানে প্রায় শেষ করে দিই। আর হচ্ছে লাস্টে 2টা বই তাহলে গিফট করি। 2টা বই গিফট করব কাকে, কিসের ভিডিওতে গিফট করা যায় বলো। ক্লাস তো অনেকেই করছো, আছে বই তো অনেক আছে, তাদের তো লাগবে না। যাদের লাগবে তাদের মধ্যে থেকে কোনো একটা সিস্টেম করা যায় যে সবচেয়ে মেনশন করতে পারবা, বা কি করা যেতে পারে বলো। হ্যাঁ, এরপর আসো হচ্ছে কি, কবি নজরুলের দাবানল হয়ে কি দাহন করিবে, আমি দাবানল দাহন করিব বিশ্ব, তিনি দাবানল দাহন করে সে বিশ্বকে দাহন করবে। ওই যে একটু হ্যাং হয়ে গেছে। আচ্ছা তাহলে আমি হচ্ছে জাস্ট শুধু 2টা গিফট দিয়ে ক্লাসটা শেষ করতে চাচ্ছি। 2টা বই, সেটা হইতে আগে একটু দেখি ক্লাসটা শেয়ার করে দিছো কে কে। ক্লাসটা 16টা শেয়ার আসছে মাশাআল্লাহ।
16টা শেয়ারের মধ্যে আচ্ছা 16 শেয়ারের মধ্যে থেকে তো একজনকে দিয়ে দিব, সমস্যা নেই। একটু করে আমার মনে হচ্ছে 16টা শেয়ার মনে হয় 16 জন না, একজনই মনে অনেকগুলো শেয়ার দিয়েছো। আচ্ছা, যে হবে সেটা স্ক্রিনশট দিও, আমরা হচ্ছে তাহলে তার একটা বই দিয়ে দিচ্ছি। আর হচ্ছে কমেন্টরের মধ্যে নতুন কে কে আসো, মাহফুজ, সুফিয়ান ব্যাপারী, দুইজনকে ক্লাস শেষ করব না, আরো করবা? তোমার তো আসতে দেরি করে, আমরা তো সেই 9টা থেকে ক্লাস করতেছি। আচ্ছা যাক, যারা শুরু থেকে ক্লাস করো তাদের কথা, তারা বলো কি ক্লাস যদি কন্টিনিউ করতে চাও তাহলে আমিও কন্টিনিউ করবো, আমার আপত্তি নাই। আচ্ছা, আর হইতেছে মোস্তাইন 26, মাহফুজ, এ 5জন কে কে ছিলা এখন দেখা যাচ্ছে না, চলে গেছো। আচ্ছা যাক, শেষের 2জন যে আসো এমনি মাহফুজ এবং হচ্ছে এই কি বলে এই যে সুফিয়ান ব্যাপারী, দুইজনের মধ্যে যে কোনো একজনকে আমি হচ্ছে কি বলছিলাম ক্লাস শেষ পর্যন্ত যারা থাকবা তাদের মধ্যে দিব। তো দুইজনের মধ্যে যে কোনো একজনকে দিতে চাই। এখন কিসের ভিত্তিতে দিতে পারি? আচ্ছা, তোমরা দুজনের মধ্যে যে একটা ভালো রিভিউ দিতে পারবা, যার রিভিউটা সবচেয়ে সুন্দর হবে, রিভিউ বলতে আমাদের হচ্ছে বিপ্লব আর অভ্যুত্থানের একটা রিভিউ দিও, যার রিভিউটা সবচেয়ে ভালো লাগবে আমরা তাকে হচ্ছে বিজয়ী হিসাবে একটা বই দিয়ে দিব। ঠিক আছে, তাই ইনবক্সে যোগাযোগ করো। আমি ক্লাসটা কি এখানে রেখে দিতে চাচ্ছি, আসো না? আচ্ছা, সুমাইয়ের কি বই লাগবে কি না? তো পুরাতন তো তোমরা আসোই, আর নতুন করে দিতে চাচ্ছিলাম মাহফুজ আর হচ্ছে মুসাফির, সুফিয়ান ব্যাপারীকে। যাক, এখন থেকে নিয়মিত লাইভের মধ্যে এরকম করবো। আর হচ্ছে তোমাদের পরীক্ষা যা বেশি দিন নাই, কয়েকদিন আছে, আমরা চাচ্ছি হচ্ছে বুধ, বৃহস্পতি, শুক্রবার দিনও লাইভ করাবো। এখন এইটা করার কি তোমাদের আগ্রহ আছে কিনা, বা এটা কি প্রতিদিনই করবো কিনা? যদি প্রতিদিনের মতো স্টুডেন্ট থাকো তাহলে একটা নতুন রুটিন করব, যে প্রতিদিনকার ক্লাসের। যাক, এটা ভোটটা হ্যান্ড মারছে, ক্লাসের সময় অনেকক্ষণ হয়েছে, আমরা তাহলে আজকে এখানে শেষ করি। দেখা হবে আগামীকালকে ব্যাকরণের টপিকটা একটু দেখে নিতে চাই। আগামীকালকের ব্যাকরণের টপিক হচ্ছে, ওয়াও খুব দারুণ টপিক, পারিভাষিক শব্দ। আগামীকালকে পারিভাষিকে তোমাদের একটা সাজেশন দিব। তারপর হচ্ছে পারিভাষিক শব্দ মনে থাকে না যাদের, তাদেরকে কিভাবে মনে রাখা যায়, আমাদের সুন্দর কিন্তু কৌশল আছে। আমরা 3টা স্টেপ আছে পারিভাষিক শব্দ মনে রাখার, ঠিক আছে? সে 3টে স্টেপ নিয়ে আলোচনা করব। তারপরে হচ্ছে একটা কি এই একটা কি বলতেছিলাম, হ্যাঁ, আর হচ্ছে রাতেরবেলা লাইভ ক্লাস হবে, সেখানে আমরা পারিভাষিক শব্দ প্র্যাকটিস করব, ঠিক আছে, সেই সাজেশনের উপরে। তাহলে আগামীকালকে পারিভাষিক শব্দ, সেই ক্লাস সাথে সবাই উপস্থিত থাকো, সেই প্রত্যাশা রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।